নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে কি নিয়ে আলোচনা করি বলুন তো? না, এখন এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে জোটের জট আরও কতটা জটিল হলো এই মুহূর্তে। বলা যেতে পারে গতকাল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আজকেও সেই বিষয়েরই একই রকম মানে পুনরাবৃত্তি। কিন্তু সেই পুনরাবৃত্তির মাঝেও বেশ কিছু নতুন ঘটনা ঘটে গিয়েছে। সেই নতুন ঘটনাগুলির দিকে অবশ্যই তাকাতে হবে। হ্যাঁ, গতকাল পূর্ব বর্ধমানে যাওয়ার সময়, সেই সময় তার মানে মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ে, তাতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আহত হয়েছিলেন এবং এখন তার শারীরিক অবস্থা ঠিকঠাক রয়েছে। কিন্তু এই ঘটনার পরে পরেই আরও বেশ কিছু ঘটনা চলে আসে। সেই ঘটনা হচ্ছে আজই প্রথম বাংলায় প্রবেশ করল ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকে সকাল 10টা নাগাদ ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় পৌঁছে কোচবিহারের বক্সিরহাটে তাকে স্বাগত জানানো হয়। অসমের সীমানা পেরিয়ে, অসমে ছিলেন এতদিন পর্যন্ত, 25 তারিখ তার বাংলায় ঢোকার কথা ছিল এবং সেরকমটাই হয়েছে। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ঢুকেছেন বাংলায়। কিন্তু বাংলায় ঢোকবার পর আজকে কোচবিহার সদর মহকুমার জায়গার নামগুলো একটু দেখে বলতে হবে, খাগড়াবাড়ি এবং মা ভবানী এলাকায় পদযাত্রা করার কথা ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি, কিন্তু সেই বিষয়টা হয়নি। আর সময় সংক্ষেপ করার দরকার ছিল, আর সেই কারণেই কোচবিহার শহর এবং সন্নিহিত এলাকার রেলগুমটি মা ভবানী, সদরবাজার, রাজবাড়ি গেট, খাগড়াবাড়ি হয়ে রাজারহাট পর্যন্ত রোড শো করেন রাহুল গান্ধী। কিন্তু এই রোড শো এর মাঝেও একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে খাগড়াবাড়িতে যখন রাহুল গান্ধী রোড শো করছেন, তারই অদূরে একটি অরাজনৈতিক সংগঠন তারা একটি জমায়েত করেন। পোস্টার প্ল্যাকার্ড তাদের হাতে ছিল এবং তাতে লেখা ছিল এবং তারা স্লোগানও দিচ্ছিলেন, বাংলার জন্য দিদি একাই 100। অর্থাৎ মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকজন এর পিছনে ছিলেন, এরকমটাই মনে করছে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব। আর এই কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের দিকে তীর নিক্ষেপ করে চলেছেন ক্রমাগত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। একদিকে ডেরেক ওব্রায়েন যখন বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে রাহুল গান্ধী তার পদযাত্রা করছেন যখন, তখনই তার মুখ দিয়ে এই রকম বক্তব্য বেরিয়ে আসছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে জোটের সম্ভাবনাটুকু পশ্চিমবঙ্গে ছিল, সেই সম্ভাবনাটি সমূলে বিনষ্ট করেছে দুটি কারণ। একটি হচ্ছে অবশ্যই বিজেপি, আর দ্বিতীয় কারণটি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ কংগ্রেসের প্রদেশ সভাপতি। তার কারণেই নাকি জোটটা হয়নি বঙ্গে। গতকাল আপনাদের খেয়াল থাকতে পারে যে আম আদমি পার্টির দিল্লির একজন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, তিনিও বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই বাংলায় জোট করা যায়নি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হয়নি। তবে আম আদমি পার্টি একাই লড়বেন পাঞ্জাবে বলেছেন, তার জন্য কে দায়ী সেটা অবশ্য তিনি বলেননি, মানে সৌরভবাবু বলেননি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই রাজ্যের আরও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, দলের মুখপাত্র, তিনিও তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে অধীর চৌধুরীর কারণেই বাংলায় জোট করতে পারল না কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। সত্যি কি তাই? গতকাল আমরা শুনিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি বলছেন এবং সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা রাহুল গান্ধী তিনি ঠিক কি বলেছিলেন তার ঠিক আগের দিন, অর্থাৎ গত পরশু, সেই বক্তব্যগুলোও আমরা শুনিয়েছিলাম। তাহলে কেন জোট হলো না? এই জোটের ভাবনা যখন এই মুহূর্তে বেশ কিছুটা ভাবাচ্ছে বাংলার জনগণকে, বাংলার একেবারে তৃণমূল স্তরের মানে গ্রাসরুট লেভেলের, তৃণমূল বললেই তৃণমূল কংগ্রেস ভাববেন না, একেবারে গ্রাসরুট লেভেলের যারা কর্মী সমর্থক, তাদেরকে যেমন ভাবাচ্ছে যে তারা কোন পথে যাবেন, আমি কোন পথে যে চলি, সেই প্রশ্নটা তাদের কাছে যেমন এসে যাচ্ছে, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গ এবং দূরবর্তী পাঞ্জাব, তার ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে মোটামুটিভাবে বিহার রাজ্যটি। সেই বিহার রাজ্য কিন্তু এই মুহূর্তে জোটের জটিলতা সামনে চলে এসেছে। সূত্রের খবর এরকমটাই, জেডিইউ সূত্রের খবর যে নীতিশ কুমার আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে যে জোট করে লড়াই করার কথা ভাবা হয়েছিল বিহারে, সেই লড়াই থেকে তিনি সরে যেতে চাইছেন এবং তিনি আবার তার পুরনো পথে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে সখ্যের রাস্তায় এগোচ্ছেন। এই যে জল্পনা, সেই জল্পনার মধ্যে লালু প্রসাদ যাদব নীতিশ কুমারের সঙ্গে কথা বলতে চেয়েছেন, মিটিং করতে চেয়েছেন, বৈঠক করতে চেয়েছেন। শেষ পর্যন্ত কোন দিকে জল, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে।
কিন্তু বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে সামনে চলে আসছে, সেই প্রশ্নগুলো অবশ্যই দেখাবো। তবে তার আগে আমাদের সঙ্গে আজকে যারা আলোচনায় যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ। অধ্যাপক ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। রঞ্জন কে বেশ খুশি খুশি মনে হচ্ছে, তার কারণ এরকম জটিলতা যত বাড়বে তাদের ভোটও তত বাড়বে, এরকমটাই তাদের একটা সোজা সাপটা হিসাব। আর সেই সোজা সাপটা হিসেবে ওই 60% ভোট, যার কথা বারংবার বলে এসেছেন রাহুল গান্ধী এবং তার দলের নেতারা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে সহযোগী যে দলগুলো, আঞ্চলিক দলগুলো, তারাও সেই হিসাবটা বারংবার দেখে এসেছেন। সেই 60% ভোট এবার তো কাটাকুটি হতে বাধ্য। অন্তত 3টি রাজ্যের হিসাব সেরকমটাই বলছে, আর বাকি রাজ্যগুলি কি করবে সেটা তারাই জানেন। রবিবার দিন ডিএমকের সঙ্গে বসবার কথা রয়েছে কংগ্রেসের, সেখানে ভোটের অঙ্ক কিভাবে তারা আসন সমঝোতা করবেন সেই সবগুলো সামনে আসবে অবশ্যই, হয়তো এখনই সামনে নাও আসতে পারে। কিন্তু তার আগে আমি একটু প্রশ্নগুলো, আমাদের যে প্রশ্নগুলো, সাধারণ মানুষের প্রশ্নগুলোই তো আমাদের মুখে উঠে আসে, সেই সাধারণ মানুষের প্রশ্নগুলো একটুখানি তুলে ধরবার চেষ্টা করছি। প্রশ্ন নম্বর 1, কোয়েশ্চেন নাম্বার 1, নীতিশ কুমারের জোট ছাড়ার জল্পনা। আরজেডি কংগ্রেসের হাত ছেড়ে পদ্ম শিবিরের দিকে ঝুঁকছে জেডিইউ। বাংলা পাঞ্জাবের পর বিহারেও প্রবল ধাক্কা খাবে জোট? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গে জোট না হওয়ার কারণ অধীর চৌধুরী, বলছেন ডেরেক ওব্রায়েন। দিল্লির আপ মন্ত্রিসভার সদস্য সৌরভ ভরদ্বাজও তাই বলছেন। অন্যদিকে জয়রাম রমেশ বলছেন বিরোধী জোটের কথা ভাবাই যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া। এবার হাইকমান্ড কি অন্য পথ দেখবে? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝপথেই দিল্লি ফিরলেন রাহুল গান্ধী। রাজনৈতিক মহলে জল্পনা, স্ট্র্যাটেজি বদলাতেই কি দিল্লি যাত্রা? এই তৃতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এই তিনটি প্রশ্নকে সামনে রেখে আমাদের আলোচনা শুরু করব। অবশ্যই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব থাকবে, তারপর থাকবে ক্রস ডিসকাশন, একদম শেষে আবারও আনইন্টারাপ্টেড পর্ব অবশ্যই থাকবে। শুরু করব আজকে যাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য তাদেরকে দিয়েই, অর্থাৎ অরিন্দমকে দিয়ে। অরিন্দম, 2 মিনিট আনইন্টারাপ্টেড। শান্তম দা, শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমত দেখো, যদি এই আলোচনা করতে হয় তাহলে আমাদের আলোচনাটা করতে হবে কেন মমতা ব্যানার্জির প্রতি যদি আমাদের এতটাই অনীহা থাকে, তাহলে মমতা ব্যানার্জিকে কেন প্রথমে আমরা ডাকলাম। দেখো, বিয়ে, কিছু কিছু বিয়ে রয়েছে, সেই বিয়েতে তোমাদের কিছু ডিস্টার্বিং মেটেরিয়াল, ওই ডিস্টার্বিং পিসেমশাই ইত্যাদি যাদেরকে বলা হয় ব্যঙ্গ করে, সেই ডিস্টার্বিং পিসেমশাইদের বলতে হয়, আমন্ত্রণ করতে হয়। সেই পিসেমশাইরা আসেন, খান দান, আবার চলে যাওয়ার সময় মুখ বেঁকিয়ে বলেন অমুকটাতে নুন বেশি ছিল, অমুকটাতে তেল বেশি। তো আমরা বরাবরই জানতাম মমতা ব্যানার্জির বিভিন্ন অ্যালিবাই তৈরি রয়েছে, উনি থাকবেন না, উনি থাকার মানুষ নন। কেননা মমতা ব্যানার্জির ন্যাচারাল অ্যালাই যদি তুমি বলো, সেটা বিজেপি অনেক বেশি। বিজেপির দ্বারা মদতপুষ্ট হয়ে মমতা ব্যানার্জির দল করা, বিজেপির দ্বারা মদতপুষ্ট হয়ে অন্যান্য নিজেদের নেতাদের বাঁচিয়ে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত তো রয়েছে 1 নম্বর। কিন্তু তারপরেও এটাও খুব সত্যি কথা, পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনে সত্যিই পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ রয়েছেন যারা সত্যিই ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি বিজেপিকে হারাতে পারে, আর এই ভাবনার থেকেই তারা বিরোধিতা জায়গা থেকে তারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন। মমতা ব্যানার্জি জিতেছেন, তাকে অভিনন্দন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলো যেন নিজেদের ডিপ্রাইভ না মনে করতে পারেন, এমনকি মমতা ব্যানার্জির দল যেন নিজেকে কোনোভাবেই মানে ভিকটিম না প্রমাণ করতে পারে, সেই জায়গা থেকে মমতা ব্যানার্জিকে এই জোটের যে বৈঠক, সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা ব্যানার্জি গিয়েছিলেন, কিন্তু আশ্চর্য হচ্ছে মমতা ব্যানার্জি ফেরত আসার কথাগুলো। আমরা বরাবর বলেছিলাম মমতা ব্যানার্জি থাকার মানুষ নন, উনি থাকবেন না, আর আমরাও চাই না যে মমতা ব্যানার্জি থাক। কিন্তু আমি খুব ছোট্ট করে শেষ করে দেবো, কিন্তু মমতা ব্যানার্জি চলে আসার কারণ কি? ওই যে বললাম পিসেমশাই, সেই পিসেমশাইয়ের মতো উনি নাক কুচকে বললেন যে আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না।
আমি জোটের নাম দিলাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না। এক। দুই, রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসছেন কিন্তু আমাকে জানানো হচ্ছে না। আরে বাবা, তৃণমূলকে মনে রাখতে হবে এই যে ন্যায় যাত্রা হচ্ছে, সেই ন্যায় যাত্রা যেমন হাথরাসের বিরুদ্ধে, ঠিক একইভাবে এটা হাঁসখালিরও বিরুদ্ধে। কাজেই মমতা ব্যানার্জিকে জানানোর, মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করার, মমতা ব্যানার্জির পারমিশন নেওয়ার কোনো প্রশ্নই নেই। সেই জায়গা থেকে যাদের পলিটিক্যাল কম্পালশন গুলো রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের থেকে আমরা বরাবরই বলেছিলাম, সেই জায়গাটা আরো পরিষ্কার হয়ে গেল। আমরা জানতাম মমতা ব্যানার্জি থাকবেন না, আর সেই মমতা ব্যানার্জি নিজেই তার প্রমাণ করে দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অবস্থান, তাতে আমরা অনেক বেশি পরিষ্কার যে মমতা ব্যানার্জি নিজে নিজেকে আনমাস্ক করে ফেললেন। বেশ বেশ বেশ, আমি অরিন্দম অবশ্যই আসবো এই প্রশ্নটাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি বদল করতে হবে কিনা কংগ্রেস হাইকমান্ডকে, সেইটাই আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে। কিন্তু তার আগে আমি জয়দেব ঘরের কাছে যাব। জয়দেব, সত্যি কি সেরকমটাই মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কারণেই কংগ্রেসকে এই অবস্থান, আজকে অরিন্দম যে অবস্থানের কথা বলছেন সেই অবস্থান বদল করতে হচ্ছে, নাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ঠিকঠাকই বলছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতির জন্যই এবং প্রদেশের বেশ কয়েকজন নেতৃত্বের কারণেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক তার অবনতি? 2 মিনিট আনইন্টারাপ্টেড, জয়দেব ঘোষ। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে বর্তমানে কংগ্রেস এবং বামফ্রন্টের যৌথ আসন সংখ্যা বিধানসভা নির্বাচনে 0, অর্থাৎ 7টা আসন থাকলে একটা লোকসভা আসন জেতা যায়, এরকম ভাবেই অঙ্ক বা গণিত আমাদের শেখায়। কিন্তু সেখানে যেখানে 7টা আসনও বামফ্রন্ট বা কংগ্রেসের নেই, সেখানে কংগ্রেস 6টা কি 8টা আসন চাইছে কোন হিসাবে বা কোন অঙ্কের নিরিখে? কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে 213টা আসন বিধানসভা কেন্দ্রে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, যে বাকি 7টা 8টা বা 9টা লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির 77টা আসনের নিরিখে 2021-এর বেসিসে যদি আমরা ধরি যে কম আছে, সেই 7-8টা আসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তিতে আরো যোগদান করতে পারত কংগ্রেস এবং সিপিআইএম, যদি তাদের মেন এজেন্ডা বা মূল লক্ষ্য কংগ্রেসকে শক্তিশালী না করে বিজেপিকে দিল্লি থেকে তাড়ানো এবং মোদির অপশাসন দূর করাটা হতো। মোদিকে তাড়ানো যদি এজেন্ডা হয়, মোদিকে ভারত থেকে ভারত মুক্ত করা বা দিল্লি থেকে নামানো যদি এজেন্ডা হয়, তাহলে কংগ্রেস নিজের স্বার্থ দেখতো না। কংগ্রেস বারবার বলছে সবাইকে স্বার্থ ত্যাগ করতে হবে, বিজেপিকে হারাতে হবে, কিন্তু কংগ্রেস নিজের প্রশ্নে নিজের স্বার্থ ত্যাগ করছে না। কংগ্রেসকে তো বলেই ছিল 2টো আসন দেবে, যে 2টো আসনে তারা পশ্চিমবঙ্গে জিতে আছে, সে 2টো আসন তো মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নেয়নি বা দেবে না বলেনি একবারও। সেই 2টো আসন দেবার পরে বাকি আরো 6টা কি 8টা আসনের বায়না কেন অধীরবাবু ধরে রাখলেন? তার মানে তিনি চাইছেন কংগ্রেসকে শক্তিশালী করতে, তৃণমূলকে ক্ষয়িষ্ণু করতে, তাতে বিজেপি হারুক জিতুক তার কিছু আসে যায় না। অর্থাৎ কালকে যে কথাটা আমি বলেছিলাম যে 192টা আসনে সরাসরি লড়াইয়ে 16টা আসন কংগ্রেস জেতে, 176টা আসন সরাসরি বিজেপির কাছে হারে, কিন্তু যে 52টা আসনে কংগ্রেস 2019-এ জিতেছিল, তার মধ্যে 36টা আসন তারা আঞ্চলিক দলকে হারিয়ে জিতেছিল। অর্থাৎ তারা এবারেও চাইছে যে আঞ্চলিক দলগুলো তাদের রক্তক্ষরণের মাধ্যমে কংগ্রেসকে বলিয়ান করে 53 থেকে 80 বা 70 কি 90-এ তুলে দিক। কিন্তু 192 কি 200-র ওপর আসনে যেখানে কংগ্রেস সরাসরি ফাইট করবে, সেখানে কংগ্রেস 150 কি 250 আসন যদি নিয়ে আসে, 170টা আসন নিয়ে আসে, তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে মাথা ব্যথার দরকার নেই। তো পশ্চিমবঙ্গ থেকে তো আরো 42টা আসন বা 35টা আসন কি 40টা আসন তো যেত ইন্ডিয়ার খাতেই। তার মানে কংগ্রেস যদি 150টা পেত, তার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের আরো 40টা আসন যুক্ত হলে সেটা গিয়ে দাঁড়াতো কিন্তু 190টা আসনের কাছে। সেক্ষেত্রে অসুবিধাটা কি ছিল? কারণ বিজেপিকে হারানোটা কংগ্রেসের লক্ষ্য নয়, কংগ্রেসের
লক্ষ্য সর্বভারতীয় স্তরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, গুরুত্বকে বজায় রাখার জন্য আঞ্চলিক দলগুলোর রক্তক্ষয়ের মাধ্যমে নিজেদের সিট শেয়ারিংটাকে বাড়িয়ে নেওয়া। কারণ তারা জানে সরাসরি সমরে তারা বিজেপিকে হারাতে পারবে না, তারা বিজেপিকে হারাতে পারবে না বলেই ভয় পেয়ে তারা আঞ্চলিক দলগুলোর থেকে সিট বেশি করে চেয়ে নিয়ে নিজেদের যে সর্বভারতীয় স্তরে অস্তিত্বটাকে বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু জয়দেব, সিট বেশি চাইলেই তো হলো না, সেই সঙ্গে সঙ্গে লড়াইতে জিততেও হবে। আপনি বললেন যে 40টা, একদম একদম, আমি আসছি আরজেডি দিয়েছিল, কংগ্রেস যদি এবারেও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ভালো ফলাফল করত এবং তাদের হাওয়াটা যদি পালে তুলতো, তাহলেও হয়তো মানুষ ভাবতো বা তৃণমূল কংগ্রেস ভাবতো যেখানে একটা নির্বাচনে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতন হিন্দি বলয়ে কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে, সেখানে কোন ভরসায় বাংলার মাটিতে কংগ্রেসকে ছেড়ে দেবে? যাদের একটা বুথে লোক বসাবার লোক নেই, মিছিলে হাঁটার লোক নেই, কংগ্রেসকে আর সিপিআইএম কে যৌথভাবে লড়াই লড়ে শূন্য পেতে হয়, সেখানে কোন মুখে তারা 8টা আসন চাইছে? তাদের যদি বিজেপিকে হারানো এজেন্ডা হতো, তারা বলতো আমাদের যে শতাংশ ভোট আছে, কিন্তু এক্ষেত্রে জয়দেবের কথার সূত্র ধরে তৃণমূলকে দিয়ে দেবো, যাতে তৃণমূল 40টা আসন নিয়ে আমাদের ইন্ডিয়া জোটে আসতে পারে। কংগ্রেস তো 170টা, 40টা আসন তৃণমূল কংগ্রেস পাবে কিনা সেটা অবশ্য এখন আগের থেকে একমাত্র জ্যোতিষীরা ছাড়া আর কেউই বলতে পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে জ্যোতিষী বলেছেন কিনা সেই বিষয়ে আমি জানি না অবশ্য, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে ওটা ঠিক করবেন দেশের জনগণ, রাজ্যের জনগণ, যারা ভোটার, সেই ভোট দিয়ে তারা ঠিক করবেন। আমি রঞ্জনের কাছে যাব। সেটা হচ্ছে যে বেশ কতগুলো বিষয় উঠে এলো। অরিন্দম বলছেন যে ন্যাচারাল অ্যালাই রয়েছে তৃণমূল কংগ্রেসের ভারতীয় জনতা পার্টির সঙ্গে, আর সেই কারণেই জোট ক্ষয়িষ্ণু হতে চলেছে। এই প্রশ্নটা, এই বিষয়টা কিন্তু এর আগেও শুনতে পাওয়া গিয়েছে। ডেরেক ওব্রায়ানও বলেছেন দুটি কারণ, একটি হচ্ছে অধীর চৌধুরী, অন্যটি হচ্ছে বিজেপি বঙ্গে জোট না হওয়ার কারণ হিসেবে। আমি ঠিক সেই জায়গার থেকে আমি একদম শুরুই করেছিলাম যে আপনাদের নিশ্চয়ই বেশ খানিকটা খুশির হাওয়া বয়ে যাচ্ছে, যত জোট ভাঙবে তত ভোট বাড়বে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। রঞ্জন। শুভ সন্ধ্যা শান্তম দা। শেক্সপিয়ারের একটা বিখ্যাত কোটেশন আছে, মাই অনলি লাভ স্প্রাং ফ্রম মাই অনলি হেট, টু আর্লি সিন আননোন অ্যান্ড নোন টু লেট। 2011 সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। আমরা সবাই জানি 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখনও অধীর রঞ্জন চৌধুরী, মমতা ব্যানার্জি, আমাদের মানস ভুঁইয়া থেকে শুরু করে ডেরেক ওব্রায়ান সবাই একে অপরের সঙ্গে ছিলেন। এবং 2011 সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সেটা বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হয়নি, তার আগেই ডিভোর্স হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাস বাদে সেই জোট ছেড়ে বেরিয়ে আসে। 2016 সালের নির্বাচনে আমরা দেখতে পেলাম সিপিএম এবং কংগ্রেস একে অপরের কাছাকাছি আসলো। যে সিপিএম দীর্ঘ 34 বছরে তাদের শহীদ বেদির সামনে লাল সেলাম দিয়েছে, কংগ্রেসের 27 বছর রাজত্বে মৃত কমরেডদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে, সেই সিপিএম এবং কংগ্রেস একসাথে আসলো। এবং 2016 থেকে 2021 সালেও আমরা দেখলাম, 2021 সালেও সিপিএম এবং কংগ্রেস একে অপরের কাছাকাছি ছিল। 2016 সালে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে, বিমান বোস থেকে শুরু করে প্রদীপ ভট্টাচার্য বা মানস ভুঁইয়া তখনও কংগ্রেসে ছিল। তারা একে অপরের দিকে হাত রেখে বলেছিল, হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারাটা জীবন বইতে পারা খুব সহজ নয়। একথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথাটা বলা ঠিক সহজ নয়। কিন্তু 2021 সালে আমরা দেখলাম আবার একটা তাদের ছোট ভাই আইএসএফ যুক্ত হলো। 2021 সালে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ বলল নো ভোট টু বিজেপি, ফেরাতে হাল ফিরছে লাল, এবং বিজেপি এবং তৃণমূলকে এক করে বিজেমূল বলে চালানোর চেষ্টা করা হলো। 2021 সালে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মুখ থুবড়ে পড়লো, শূন্য হয়ে গেল। 2021 সালে আবার বাংলা নিজের মেয়েকে চায় বলে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলো। 2021 সালের পর তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলো। আর ঠিক সেই সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরায় গেলেন, আসামে গেলেন, সেখানে গিয়ে শূন্য পেলেন বিজেপিকে আটকানোর নাম করে। এবং কংগ্রেস যখন কর্ণাটকে জয়যুক্ত হলো, কংগ্রেস যখন হিমাচল প্রদেশে জয়যুক্ত হলো, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে 42টা আসনে জয়যুক্ত হওয়ার কথা বলেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারালিজমের কথা বলতেন, কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী বা কংগ্রেসকে ব্রাত্য রেখে থার্ড ফ্রন্টের কথা বলতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছাকাছি আসলো। সোনিয়া ম্যাডাম আবার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক। সোনিয়া ম্যাডাম থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা বললেন যে তোমায় নতুন করে পাবো বলে হারাই আমি ক্ষণে ক্ষণে। ঠিক আবার সেমিফাইনাল আসলো, যেটা জয়দেব বাবু বলছিলেন, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। সেই সেমিফাইনালে কংগ্রেস মুখ থুবড়ে পড়লো রাহুল গান্ধীর নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় মার্কিউরিয়াল লিডার, যার কিন্তু পলিটিক্যাল স্ট্যান্ড প্রচন্ড ফ্লেক্সিবল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে 42টা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে, কংগ্রেসের সঙ্গে জোট হবে না, এবং তারা স্কেপিগট হিসাবে অধীর রঞ্জন চৌধুরীর নাম করছেন। আমরা তৃণমূল কংগ্রেস হোক সিপিএম একত্রিত হয়ে যাক, আমরা বলেছি 42টা আসনে, শুধু 42টা আসনে নয়, 543টা আসনে যেখানে যেখানে আমাদের এনডিএ অ্যালায়েন্স রয়েছে সেখানে সেখানে জোট হবে। কিন্তু পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এককভাবে লড়বে, এবং 42টা আসনের মধ্যে 35টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে, এবং 2024 সালে 2024 মোদিজি ওয়ান্স মোর। কিন্তু যে কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস, যে সিপিএম, এতদিন ধরে সিপিএম এর অস্তিত্ব সংকট, এই সমস্ত রাজনৈতিক দল যারা হচ্ছে একটা আঞ্চলিক দল বা যারা ডাইনাস্টিক পলিটিক্স এর মধ্যে দিয়ে থাকে, সেই সমস্ত আঞ্চলিক দল বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো সত্তা নেই। আম আদমি পার্টি বুঝতে পেরেছে দিল্লি পাঞ্জাবের বাইরে আম আদমি পার্টির কোনো সত্তা নেই। সমাজবাদী পার্টি জানে উত্তরপ্রদেশের বাইরে সমাজবাদী পার্টির কোনো সত্তা নেই। অর্থাৎ 2019 সালে যে কংগ্রেস 400টা আসনে 450 আসনে লড়াই করে 40টা আসন পেয়েছে, সেই কংগ্রেসকে যদি এখন রাহুল গান্ধীর নেতৃত্বে 300 বা 250 আসনে লড়াই করতে হয়, সেই কংগ্রেস তাহলে 0 বা 10-20টা সিটের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আবার ঠিক সেরকম ভাবে তৃণমূল কংগ্রেসকে যদি 35টা আসন ছাড়া হয় বা 30টা আসন ছাড়া হয় বা 36টা আসন ছাড়া হয়, তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস 2019 সালে 22টা আসন পেয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস আজকে 10 বা 15টা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এই অনিশ্চয়তা, এই জায়গা থেকে, এই পার্সপেক্টিভ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে আমাকে একা লড়তে হবে। তাই তিনি এখন বলছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। আমি আসবো অবশ্যই। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার কথায় পরে আসবো। তার আগে 2 মিনিট আনইন্টারাপ্টেড আমি ডক্টর সুকান্ত ঘোষের কাছে যাব। সুকান্ত, শুভ সন্ধ্যা শান্তম দা। আমার কাছে যেটা ঘটনা, যে রাহুল গান্ধী সবচেয়ে বড় কথা কোচবিহারে একদম কাছে থেকে এসে ঘুরে গেলেন। এবার আমি যতটুকু আমি যেহেতু কোচবিহারে রয়েছি, আমার কাছে এই খবরটা তুমি যেটা বললে তার বহু আগে থেকে আমরা পেয়েছিলাম, যে যেভাবে মানুষ চাইছিল যে যেমন রাজীব গান্ধী, এদেরও একটা ক্যারিসমেটিক লিডারশিপ ছিল আমাদের। এটা বহুকাল থেকে ধূপগুড়িতে একবার রাজীব গান্ধী এসেছিলেন, প্রচুর জনসমাগম দেখা গিয়েছিল, আজকেও তারা ওয়েট করছিল। কিন্তু পাশাপাশি আরেকটি বিচ্ছিন্ন দল অনেক দূরে দাঁড়িয়েছিল, দল বলা ভুল হবে, কিছু মানুষ, যেটা তুমি বলছিলে, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল মমতার সপক্ষে। ঘটনাটা হচ্ছে যে কংগ্রেস কিন্তু যে জায়গা থেকে শুরু করছিল ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধীর একটা সঠিকভাবে জয়রাম রমেশও চেষ্টা করছেন, কিন্তু ঘটনা হচ্ছে প্রাদেশিক নেতৃত্ব আর হাইকমান্ডের মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপ নয়, এটা ইন্টেনশনালি কিন্তু তাদের মধ্যে বড় একটা গ্যাপ রয়েছে। এবং আমরা জানি যে প্রাদেশিক নেতৃত্ব কি ভাষায় কথা বলেন, অরিন্দম বাবুর কথার মধ্যে সেটা ফুটে ওঠে। কিন্তু বাস্তবে যখন হাইকমান্ড থেকে কোনো অর্ডার আসছে তখন কিন্তু সেটা সাপ্রেস হয়ে যাচ্ছে। সুতরাং এই ভারত জোড়ো যাত্রাতে যেটা মমতা ব্যানার্জি বলেছেন, একদিকে যদি মমতা ব্যানার্জিকে আগে থেকে বলা হতো তাতে মমতা ব্যানার্জির রিয়াকশন কি হতো সেটা অন্য কথা, ওই কথা আমি যাচ্ছি না। কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে এই ভারত জোড়ো যাত্রা বা কোচবিহারে বা পালাকাটায় তিনি হয়তো এই খাগড়াবাড়ি বা তুমি যেটা বললে ভবানী চৌপতি, এটা হয়তো রাহুল গান্ধীর কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এখানকার মানুষ যারা একদম পুরনো কংগ্রেস, এখানে একজন বিখ্যাত কংগ্রেস নেতৃত্বরা এক সময় ছিলেন, যাদের নেতৃত্বে এখানে এক সময় শ্যামল বাবু ছিলেন, শ্যামল বাবু মারা গিয়েছেন, এবং সেই জায়গাও আজকে প্রচুর ভিড় ছিল। কিন্তু আজকে কোথাও যেন সেই জায়গাগুলো কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে চায় না। এবার আরেকটি বিষয় শান্তমদা অ্যাড করতে চাই, যেটা তুমি বিহারের কথা বলছিলে, নীতিশ কুমার কিন্তু বরাবরই আনপ্রেডিক্টেবল।
এবং আজকে তিনি হঠাৎ করে বলছেন যে বিহারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আরজেডির এই যে বংশ পরম্পরায় বিভিন্ন পদ নিয়ে থাকা। কিন্তু এটা কিন্তু নতুন নয়, তবে এটা কিন্তু একটা দারুণ একটা মানে ইউটার্ন নীতিশ কুমারের, কারণ নীতিশ কুমার এটা নিতেই ভালোবাসেন এবং এই টুইস্টটা দেখার যে এই টুইস্টটা ভারতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা। কিচ্ছু প্রভাব কিন্তু ফেলবে। কিরকম প্রভাব ফেলবে, যে নীতিশ কুমারকে যেভাবে আমরা এতদিন দেখছিলাম আরজেডি কংগ্রেসের সাথে, সেটাই কি আবার বিজেপির সাথে সরে আসছে। কিন্তু আরেকটা ঘটনা, যে প্রধানমন্ত্রীর মুখ যেটা, সেটা নিয়ে প্রশ্ন, সেই মুখ কিন্তু শান্তমদা ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসছে না। ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এখন মনে হচ্ছে তাদের যে কমন মিনিমাম প্রোগ্রাম, এটা সত্যি হাস্যকর হয়ে উঠবে। আদৌ কি তারা সেই জায়গায় পৌঁছতে পারবে শান্তমদা? এই প্রশ্ন কিন্তু কংগ্রেসের কাছে থাকছে, কারণ কংগ্রেস দায়বদ্ধ, কারণ কংগ্রেস হচ্ছে রেজিমেন্টেড পার্টি। সেই কংগ্রেসের দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রাদেশিক নেতৃত্বের মধ্যে এই যে এতটা গ্যাপ, এবং কেউ বলছে না আমরা মমতা ব্যানার্জির সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবো, এদিকে কৌস্তুভ বাবুরা বলছেন না কখনোই সম্ভব নয়, অরিন্দম বাবুরা বলছে সম্ভব নয়। এটা কি ধরনের রাজনীতি চলছে? মানে কংগ্রেসের প্রাসঙ্গিকতা তো এরপরে ওই দুটো সিট কেন, এরপরে বোধহয় তৃণমূল বলবে যে আমরা একটা সিটও দেবো না কংগ্রেস। হতে পারে, আমি বলছি প্রেডিকশন, আমি কংগ্রেসের বিরোধিতা করছি না, কিন্তু রেজিমেন্টেড পার্টি হিসেবে কংগ্রেসের দায়বদ্ধতা ভারতের রাজনীতি ক্ষেত্রে অনেক অনেক বেশি। শান্তমদা, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ জাতীয় নেতৃত্ব একরকম বলছেন, আমরা রাহুল গান্ধীর বক্তব্য শুনিয়েছি, অন্যদিকে প্রদেশ নেতৃত্ব আরেক রকম বলছেন। আর এই একরকম বলা আরেক রকম বলা, এর মধ্যে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কিন্তু সেটাই ছিল যে হাইকমান্ড কি এবার তাহলে অন্য পথ দেখতে পারে, আর সেই স্ট্র্যাটেজি ঠিক করতেই কি রাহুল গেলেন দিল্লিতে, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। অন্যদিকে এরকমটাও খবর পাওয়া যাচ্ছে যে ফালাকাটায় থাকার ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, সেই কারণে রাত্রিবাসটি তিনি করতে চাননি। তিনি যাচ্ছেন, আবার রোববার ফিরে আসবেন এবং রোববার ফিরে এসে তিনি ফালাকাটা থেকেই তার যাত্রা শুরু করবেন। সেক্ষেত্রে রাত্রিবাস করার আর কোনো প্রয়োজন পড়বে না, এরকম একটা সূত্রও কিন্তু বেরিয়ে আসছে কংগ্রেস সূত্র থেকে, আর কি প্রদেশ কংগ্রেস সূত্র থেকে। আমি আসবো, অবশ্যই আসবো, সবার কাছেই আসবো, সবার কাছেই আসবো। একটুখানি পয়েন্টটা মনে রাখতে হবে, কিন্তু একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। বিরতির ওপারে ফিরে আসছি ক্রস ডিসকাশন পর্বে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিগত যে আলোচনার মধ্যে আমরা ছিলাম, সেই আলোচনার থেকে আবার এই আলোচনাতে ফিরে এলাম, অর্থাৎ দ্বিতীয় পর্বে ফিরে এলাম। আমাদের সঙ্গে রয়েছেন যারা, ডক্টর সুকান্ত ঘোষ, জয়দেব ঘর, রঞ্জন বিশ্বাস এবং অরিন্দম গোস্বামী। আরও একবার স্বাগত জানাই। আমি যে বিষয়টা বলছিলাম আর কি, মানে তার মধ্যে দুটো জিনিস একটুখানি অ্যাড করতে চাইব। সেটা হচ্ছে যে বিহারের 11তম মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের তাকে এবার ভারতরত্ন দেবার কথা ঘোষণা করা হয়েছে। গত 23 তারিখেই সেই ঘোষণাটি করেছেন, এবং ঘোষণা করবার পরেই আমি বিষয়টা খেয়াল রাখছিলাম, বিভিন্ন রকম রাজনৈতিক ঘটনাক্রমের দিকে তো নজর রাখতে হয় আমাদের। তো সেই নজর রাখছিলাম যখন, সেই মুহূর্তে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কর্পূরী ঠাকুরের পুত্রকে ফোন করবেন, এবং তখনই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল, তাহলে কি বিহারের হাওয়া আবার বদল হতে চলেছে? কারণ নীতিশ কুমারের এই দল বদলের, এই এপাশ থেকে ওপাশে যাওয়া কিংবা ওপাশ থেকে এপাশে আসা, এটা খুব একটা নতুন কিছু নয়। সেরকম কিছু ঘটনা কি ঘটতে চলেছে? জেডিইউ কি আবার গেরুয়া শিবিরের হাত ধরতে চলেছে? এই প্রশ্নটা সেই সময় মাথার মধ্যে এসেছিল, যে জল্পনাটা আজকে যখন দেখলাম ততটা অবাক হলাম না আর কি। এটা যেমন একটা ঘটনা, আরেকটি ঘটনার কথা আমরা উল্লেখ করিনি, কিন্তু তার উল্লেখ অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি 42টা আসনে প্রার্থী দেয়, এখন যদি বলছি আদতে এটি নিশ্চিত হয়ে গিয়েছে গতকাল তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের পর, যে 42টি আসনেই তারা প্রার্থী দেবেন। 2টি আসনও হয়তো কংগ্রেসকে ছাড়বেন না, কিংবা জোটের অন্য কোনো শরিককেও ছাড়বেন না। সেক্ষেত্রে 42টা আসনেই যদি তারা প্রার্থী দেন, তাহলে সেক্ষেত্রে সেই প্রার্থী তালিকাটা ঠিক কি দাঁড়াচ্ছে সেটা দেখে বিজেপি নাকি ঠিক করবে যে তাদের ভোটার তালিকা কি হবে। এরকম একটা খবর জল্পনার আকারে বেরিয়ে এসছে বাইরে। আমি জানি না সেরকমটাই হবে কিনা। তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল, তারা আগে প্রার্থী তালিকা ঘোষণা করবেন, এবং তারপর দেশের যারা শাসক দল, মানে শাসক দলের শীর্ষে, তারা এ রাজ্যের প্রার্থী তালিকা ঠিক করবেন। এরকমটাই কি হবে? এরকম একটা আভাস কিংবা ইঙ্গিত কি দেখা যাচ্ছে?
অন্তত এরকমটা হওয়াই কি স্বাভাবিক, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। আমি দুটো প্রশ্ন নিয়েই যাব ডক্টর সুকান্ত ঘোষের কাছে। শান্তবদা, যেটা ঘটনা আমি তোমাকে বলছিলাম যে ফালাকাটায় একটু বলে দিই। ফালাকাটায় আজকে আমিও একই রকম ভাবে খবর নিয়েছিলাম, কিন্তু আমি জানি না যে যারা যারা এই মানে সেলিব্রিটি, এরা তো রাজনৈতিক ক্ষেত্রে সেলিব্রিটি মানুষ। নিঃসন্দেহে। এবার ফালাকাটা যে আয়োজনটা করা হয়েছিল বা থাকার, সেটা খুব একটা খারাপ ছিল না। এবার সেটা অন্য বিষয়। এলে ভালো হতো কি, ফালাকাটার মানুষও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শুনছিলাম যে ওখানে প্রচুর মানুষের সমাগম, বিভিন্ন চায়ের দোকানে টোকানে আলোচনাও চলছিল। যাই হোক, এবার আলোচনায় আসি। এবং আমি তুমি সুকান্ত যেটা বলছিলে, একটা জিনিস একটুখানি বলবো, সেটা হচ্ছে আমার মনে হয় যে কোচবিহারের সিপিআইএম এর বা বাম যারা নেতৃত্ব ছিলেন তারাও বোধহয় এই বিষয়টার সঙ্গে যুক্ত হতে চাইছিলেন। এরকম একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছিল, মোহাম্মদ সেলিমের কথা থেকেই সেরকমটা পাওয়া গিয়েছিল দলের রাজ্য সম্পাদক। সুকান্ত। হ্যাঁ, একদমই একদমই। এটা মানে এখানকার যারা, মানে আমি দেখেছি এখানে, যেটুকু আমার কাছে খবর আছে, হুম, হুম। আমি পুরো ডিটেলস ইন ডিটেলস তো যেতে পারবো না, কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু উন্মাদনা কিন্তু ছিল দুপক্ষ থেকে। কারণ রাহুল গান্ধী, ওই যে বলছিলাম তোমায়, যে গান্ধী পরিবারের যে কোনো মানুষের প্রতি, আমি জানি না উত্তরবঙ্গের ধূপগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, এই কয়েকটা জায়গা, আমি বাকিগুলো জানি না, কিন্তু আমি বলতে পারবো না। হুম, হুম। এই কয়েকটা জায়গার উন্মাদনা বহু আগে থেকেই ছিল। এবং আজকের উন্মাদনা, আমার কলেজে ঢোকার সময় কিছু ছাত্র যারা অন্য কোনো রাজনৈতিক দলে, তারাও বলছিল, স্যার আজকে তো রাহুল গান্ধী আসার কথা। আমি বললাম যে তোমরা কি করতে, না তোকে দেখতে যাও। দেখো সে খুব সুন্দর, কেউ বলছে খুব সুন্দর, কেউ ভালো বলছে যে না, অন্তত কংগ্রেসে একটা জায়গা তৈরি হবে। আমাদের একটি ছেলে খুব ভালো কাজ করে, ওর নাম শিবা, ও একটা কর্মকর্তাও। ও বলছিল যে স্যার উনি এলে আবার চাঙ্গা হবে, মানে অক্সিজেন পাবে কখন। যাই হোক, সেটা কিন্তু হলো না শান্তকদা। এবার দ্বিতীয় কথা যেটা আসছে, তুমি যেটা বলছিলে জোটের ব্যাপারে, হুম, হুম। এবার দেখবে যে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা যে আনপ্রেডিক্টেবল মানুষ অনেকগুলো আছে। মুলায়ম সিং যাদব, মানে সকালবেলা একটা কথা বললে ঠিক বিকেল বেলায় 365 ডিগ্রি ঘুরে তিনি পরিবর্তন করতেন। খুব চমকদার ছিলেন ওনার ব্যাপারটা। এবং আরেকজন হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমারও কিন্তু আমরা কোনোদিনই বলতে পারবো না যে তিনি এই দলের পক্ষে ছিলেন। তিনি ক্ষমতা লিপসা, মানে সবচেয়ে বেশি, মানে ক্ষমতাকে ধরে রাখার পাওয়ার সিকার বলতে পারি। কেন? কারণ এতদিন তাকে বিকাশ পুরুষ অনেক কিছু বলা হয়েছে, বিহারের উন্নতি, কিন্তু এখন তিনি বলছেন যেটা আরজেডি, মানে যখনই এই যে তুমি বললে যে ভারত সরকারের পক্ষ থেকে দেয়া হবে, তখনই কিন্তু তার এই ঘোষণাটা যে মরণোত্তর আরজেডি ভারত। বংশ পরম্পরায় বিভিন্ন ভাবে তাদের বিহারের উন্নতিকে আটকে দিয়েছে, নিজেদের লোককে সেই জায়গায় বসিয়ে। এতদিন পর্যন্ত কিন্তু কোনোদিন মানে এর মধ্যে আমরা শুনিনি। সুতরাং নীতিশ কুমার কিন্তু একটা ঘটনা, যদি বিজেপিতে চলে আসে বা বিজেপির অ্যালাই হিসেবে থাকে, তাহলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি মনে করবো ইন্ডিয়া অ্যালায়েন্সের যে যুক্তি, মানে যৌক্তিকতা বলো বা কতটা বেশি প্রভাব ফেলবে, তার কিন্তু কমে গেল। এবং আরেকটা ঘটনা যেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে কংগ্রেস কিন্তু কোথাও কিন্তু মনে হচ্ছে যে দিশেহারা। কারণ জয়রাম রমেশ এবং রাহুল গান্ধীকে কেন বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তাদের যে কোনো জোট প্রাসঙ্গিকতা পায় না, এটা কংগ্রেসকে বলতে হয় যে এটা শতাব্দী প্রাচীন একটি দল। তো কোথাও গিয়ে আমি আবার বলছি শান্তমদা, কংগ্রেস কিন্তু তার জায়গা থেকে সরে আসছে, কংগ্রেস কোনো বার্তা দিতে পারছে না। এবং কংগ্রেস, যেটা ওই একটু আগে জয়দেব বাবু বলছিলেন, যে কোথাও গিয়ে চেষ্টা করছে আঞ্চলিক দলগুলোর যে সিটগুলো, সেখান থেকে কোনোভাবে নিজের জায়গাটা ওই 50 থেকে নাম্বারটা 100 বাড়িয়ে বা নেওয়ার তার জন্য। বেশি করার বেশ চেষ্টা করছে। বেশ বেশ সুতরাং আমি এই জায়গা right. থেকে হ্যাঁ, একদম একদম এই জায়গা থেকে অরিন্দমের কাছে এই প্রশ্নটা যাবে অবশ্যই, যে প্রশ্নটা তুলেছেন ডক্টর সুকান্ত ঘোষ। অরিন্দম। দেখুন, প্রথমত একটা কথা উঠলো কেন্দ্রীয় আর প্রাদেশিক নেতৃত্বের আলাদা আলাদা বক্তব্য। আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি। ধরুন, আপনি আপনার কাছেই কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো অরিন্দম কেমন ছেলে, আপনি কি বলবেন? হ্যাঁ, আমি যতদূর জানি ভালো ছেলে, আমার সাথে পরিচয় আছে, ইত্যাদি ইত্যাদি। রাহুল গান্ধীও এই পলিটিক্যাল ম্যাচুরিটিরই পরিচয় দিয়েছেন যে হ্যাঁ, মমতা ব্যানার্জির সাথে আমাদের ভালো সম্পর্ক, দলীয়ভাবেও ভালো সম্পর্ক, ব্যক্তিগতভাবেও ভালো সম্পর্ক, এই কথাটা উনি বলেছেন। কিন্তু যেটা ব্যাপার, যে আমরা যেটা চাইছিলাম যে মমতা ব্যানার্জি নিজে নিজেকে আনমাস্ক করুক, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। সেটা আজকে মমতা ব্যানার্জি আবার নিজে করে দেখালেন। দেখুন, আপনি যেই দুটো ভদ্রলোকের কথা বলছিলেন যারা সত্যি আনপ্রেডিক্টেবল, তার সাথে মমতা ব্যানার্জির নামটাও জুড়ে দিন। তৃণমূলে কংগ্রেসে ছিলেন, তৃণমূল বলে দল করলেন, বিজেপির সাথে গেলেন, আবার কংগ্রেসে আসলেন, আবার বেরিয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি। মমতা ব্যানার্জিও খুব একটা প্রেডিক্টেবল নন। উনি প্রেডিক্টেবল তো ননই, ট্রাস্টওয়ার্দিও নন। 2 নম্বর। আর দেখুন, আমরা
আমাদের কথা। আর এই যাত্রা নিয়ে যেটা বারবার করে বলা হচ্ছে যে রাহুল গান্ধী চলে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি, রাহুল গান্ধী যেমন গিয়েছেন, এটা আমাদের পূর্ব পরিকল্পিতই একটা ছিল, কর্মসূচি ছিল যে 26 তারিখ উনি দিল্লি চলে যাবেন, যে 26 তারিখ দিল্লিতে কর্মসূচি সারবেন ইত্যাদি ইত্যাদি, পরে আবার এসে ফালাকাটার থেকেই শুরু হবে। সেই জিনিসটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে, এটা ফালাকাটার থেকেই আবার রাহুল গান্ধী শুরু করছে। কাজে আপনাদের মাধ্যমে যেই সমস্ত সেই এলাকার ফালাকাটা টালাকাটা অঞ্চলের যে সমস্ত দর্শকরা আমাদের দেখছেন, আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই তাদেরকে আশ্বস্ত করব যে রাহুল গান্ধীকে যারা দেখতে চাইছেন, তার কথা শুনতে চাইছেন, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। তৃতীয়ত হচ্ছে, দেখুন আমরা আবার বলছি যে এই যে যাত্রাটা হচ্ছে, সেই যাত্রাটা দলভিত্তিক নয়, সেই যাত্রাটা ইলেকটোরাল নয়, সেই যাত্রাটা সম্পূর্ণ ইস্যু ভিত্তিক। এবার হাথরাস যদি সারা ভারতবর্ষের বুকে ইস্যু হয়ে থাকে, হাঁসখালিটাও সারা ভারতবর্ষের বুকে ইস্যু, 47 বছরে বেকারত্বের হার সর্বাধিক, এটা যদি সারা ভারতবর্ষের বুকে ইস্যু হয়, কলকাতার রাস্তায় দিনের পর দিন হাজার হাজার ছেলে বসে রয়েছে, এটাও ইস্যু। তো কাজেই দুটোকে আমরা একটাকে ভালো বলবো একটাকে খারাপ বলবো এমনটা তো নয়। এবার এর বিরুদ্ধে বলা, এই কলকাতার রাস্তায় যে ছেলেমেয়েরা বসে রয়েছে তাদের সপক্ষে বলা, হাঁসখালির নির্যাতিতার সপক্ষে বলা, এতে যদি মমতা ব্যানার্জির গোসা হয় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের বলতে হবে, আমরা বলতে বাধ্য। আর জয়রাম রমেশ বা কেউ, আমি একদম শেষ করে দেবো, জয়রাম রমেশ বা কেউ যাদেরকে আপনারা হায়ার অথরিটি বলছেন, কংগ্রেসের হাইকমান্ড বলছেন, যারা বলছেন যে মমতা ব্যানার্জির পাশে আছেন ইত্যাদি ইত্যাদি বার্তা দিচ্ছেন, আমি আপনাদের মনে করিয়ে দেবো, যখন পশ্চিমবঙ্গেই পঞ্চায়েত ইলেকশনের সময় কংগ্রেসের কর্মী, এমনকি তৃণমূলের কর্মীও খুন হয়েছিলেন, তখন কিন্তু এই জয়রাম রমেশরাই তার বিরুদ্ধে টুইট করেছিলেন। কাজেই এই ইস্যুতে তৃণমূলের পাশে থাকার কোনো সম্ভাবনাই নেই, কোনো দরকারই নেই আমাদের। আর আমি একদম শেষ আমাদের বিজেপির বন্ধুর কথা বলবো, যে উনি বারবার করে বলছিলেন যে আমরা বিজেপি একা লড়বো ইত্যাদি ইত্যাদি, আমি আপনাকে শুধু এইটুকু, কাউকে দরকার নেই ইত্যাদি ইত্যাদি, আমি শুধু আপনাকে মনে করিয়ে দেবো, শুভেন্দু বাবু কিছুদিন আগে বলেছেন অভিষেক ব্যানার্জিকে আমরা অন্যকে দিয়ে হলেও হারাবো। সেই অন্যটাকে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকলো। আর বিজেপি যে সবার পরে নিজের প্রার্থী তালিকা প্রকাশ করবে, এটা খুব স্বাভাবিক, কেননা আপনি আজকের বিজেপিকে ঘেটে দেখুন, তাতে বেশিরভাগই সব তৃণমূলের যারা বহিষ্কৃত, তৃণমূল থেকে উচ্ছিষ্টভোগী ইত্যাদিরা ছিলেন, আজকে তারাই বিজেপি ভোগ করেছেন। কাজেই তৃণমূলে যেই সমস্ত লোকরা টিকিট পাবেন না, তাদেরকে বিজেপি টিকিট দেবে। রঞ্জন উত্তর দেবেন, কিন্তু তার আগে আমি এক কথায় একটা প্রশ্নের উত্তর চাইছি অরিন্দম। সেটা হচ্ছে যে যদি হাইকমান্ড থেকে এরকমটা বলা হয় যে না, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকছে এবং পশ্চিমবঙ্গে যে আসনগুলোতে তারা লড়াই করবেন তাতে আমরা সহায়তা করব, আর প্রদেশের যে নেতারা রয়েছেন তাদেরকে মুখ বন্ধ রাখতে বলা হয়, তাহলে কি করবেন আপনারা? এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন। আমার মনে হয় না সেই সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা তৈরি হলে ভেবে দেখা যাবে। আমার মনে হয় না সেই সম্ভাবনা বিন্দুমাত্র আছে। বেশ, আমি সেরকমই একটা ইঙ্গিত দিয়েছিলাম যে হাইকমান্ড কি অন্য পথ দেখবে। রঞ্জনের কাছে যাবো। রঞ্জন, হ্যাঁ দেখুন, আপনারা কি একদম শেষে প্রার্থী তালিকা তৈরি করবেন? মানে তৃণমূল কংগ্রেস কি প্রার্থী দিচ্ছে? না, আমরা তো সারা ভারতবর্ষে 543টা আসনেই প্রার্থী দিতে হবে। আমরা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের 42টা আসন নিয়ে ভাবছি না বা ভাবি না, আমরা সর্বভারতীয় দল। ব্যাপারটা হচ্ছে যে এই ইন্ডি জোট বা ইন্ডিয়া জোটের যে কনসেপ্টটা তৈরি হয়েছিল কংগ্রেসের কর্ণাটক জয়ের পর, যে জোটের ফানুস এই রাজস্থান, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের পর উঠে গেছে। এখন রাহুল গান্ধী তো ভারত জোড়ো যাত্রা এর আগেও করেছে, তারপর এখন উনি ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন। ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে আমরা যেটা দেখেছি যে, বা ভারতবর্ষের মানুষ যেটা দেখেছে, যে রাহুল গান্ধীর ফিজিক্যাল ফিটনেস বেড়েছে, কিন্তু পলিটিক্যালি রাহুল গান্ধী প্রচন্ড আনফিট হয়ে গেছে। এখন রাহুল গান্ধী কুচবিহারে আসবেন না আসামকে অশান্ত করে কলকাতায় আসবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা ভাঙানো যাতে গোসা না হয় সেজন্য আবার দিল্লি ফিরে যাবেন, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীকে নিয়েও ভাবিত নয়, ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়া জোটকে নিয়েও ভাবিত নয়। আর এই যে জোট হয়েছে, এদের তো কোনো কমন মিনিমাম এজেন্ডা নেই, এদের তো কোনো মিশন নেই, ভিশন নেই, এদের কোনো এজেন্ডা নেই। এদের একটাই এজেন্ডা, কেন্দ্রে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে, কেন্দ্রের বিজেপি সরকারকে হাঁটিয়ে যে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মিনিস্টার দিয়ে শান্ত করতে হবে, নীতিশ কুমারকে এই মিনিস্টার দিয়ে শান্ত করতে হবে, লালু প্রসাদ যাদবকে এই মিনিস্ট্রি দিয়ে শান্ত করতে হবে। এই তো তাদের এজেন্ডা। এদের তো কোনো মিশন ভিশন নেই, এদের একটাই মোটো, একটাই মিশন, সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীজি। বিজেপিকে সরাতে হবে, নরেন্দ্র মোদীকে আটকাতে হবে। এই হচ্ছে এদের এই ইন্ডিয়া জোটের কনসেপ্ট। এখন আপনি যে বলছিলেন যে নীতিশ কুমার,
কুমার। দেখুন নীতিশ কুমার से লালু প্রসাদ যাদব বলেছে মৌসম বদলনে সে পহলে নীতিশ কুমার বদল जाता है, এটা লালু প্রসাদ যাদব নিজের কথা। এবং লালু প্রসাদ যাদব আরজেডির সঙ্গে কংগ্রেস এবং জেডিইউ সংসার করছে, ঘর করছে। এর আগে নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল। সুকান্ত বাবু যেটা বললেন যে প্রচন্ড আনপ্রেডিক্টেবল বা মার্কিউরিয়াল লিডার, তার মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার মধ্যে আমরা মারা গেছেন উনি শ্রদ্ধেয় জয়ললিতাও ছিলেন। এদের পলিটিক্যাল স্ট্যান্ড সকালে একরকম, দুপুরে একরকম, রাতের বেলা একরকম। ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ক্লিয়ার, ভারতীয় জনতা পার্টির এজেন্ডা ক্লিয়ার, ভারতীয় জনতা পার্টির মিশন ভিশন সবকিছু ক্লিয়ার। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করলো, কবে প্রার্থী করলো, কতজনকে প্রার্থী করলো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সিপিএম এর জোট হলো কি হলো না, ইন্ডি জোটের কনসেপ্ট ফুলফিল হলো কি হলো না, তার উপর ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে নেই। ভারতীয় জনতা পার্টির এজেন্ডা হচ্ছে 2024 ইচ্ছে সবার, মোদিজি আবার, 2024 মোদিজি ওয়ান্স। রঞ্জন বলছেন, আমি জয়দেব ঘরের কাছে আসবো। রঞ্জন বলছেন যে INDIA হলো কি হলো না, অর্থাৎ জোট হলো কি হলো না, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা নিজেদের লক্ষ্যে অবিচল হিসেবে, মানে অবিচল হয়ে তারা এগিয়ে চলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে তৃণমূল কংগ্রেসের একটি হেভিওয়েট প্রার্থীর এগেনস্টে যদি একটি কম ওজন সম্পন্ন কোনো প্রার্থীকে ভারতীয় জনতা পার্টি না করে, তাহলে ভোটের ডিফারেন্সটা অনেকটা বেড়ে যাবে। হয়তো তৃণমূল কংগ্রেস সেখানে জিতবে, আসনটিও তারা পাবে, কিন্তু ভোটের ডিফারেন্সটা অনেকটা বেড়ে যাবে। আর এই ভোটের ডিফারেন্স বেড়ে যাওয়াটা দলীয় কর্মী সমর্থকদের কাছে বেশ খানিকটা ধাক্কা, সেটার কথাও মাথায় রাখতে হচ্ছে। এবং নতুন করে নিজেদের ঘর সংসার তাদেরও সাজাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় সংগঠনও তাদের সাজাতে হচ্ছে। আমি ঠিক সেই জায়গাটা থেকে একটুখানি আসবো জয়দেব ঘরের কাছে, যে এই সংগঠনের প্রশ্নে এই মুহূর্তে কি এই জোটের ভেতরের অশান্তি, জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা, এই বিষয়গুলো ভারতীয় জনতা পার্টির, রঞ্জনবাবু যতই বলুন না কেন, ভারতীয় জনতা পার্টির যারা কি বলবো স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, তাদের ভাবনার মধ্যে নেই? কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি দলটা কিন্তু শুধু একা বিজেপি করে না। বিজেপি দলটার সঙ্গে RSS ও বিজেপি দলটা করে, আরো অনেক ওদের মাদার উইংস আছে, বঙ্গীয় হিন্দু সংগঠন, এই সংগঠন, হিন্দু জাগরণ সমিতি, মাইক্রো লেভেলে ওদের কিন্তু আরো 25টা কি 30টা সংগঠন আছে যারা বিজেপি দলটার সঙ্গে আরো 25টা দল একসঙ্গে কাজটা করে। অতএব ওরা মাটির গন্ধ, মাটির খবর এবং মাটির পুঙ্খানুপুঙ্খ ডেটাটা কিন্তু পৌঁছে দিতে জানে, এবং সেই জন্য কংগ্রেস ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেসেরও কিন্তু এই মাটির গন্ধটা আজও পায়। তার জন্য কংগ্রেস লড়বে একা, CPIM লড়বে, বিজেপি লড়বে, হিন্দু ভোট সবকিছু থাকার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস তো কই ভয় পাচ্ছে না, বলছে আমি 42টায় লড়বো। এই যে সাহসটা, রাহুল গান্ধী সব জায়গায় বব্বর শের তুম শের, ডারতা নেই হাম ডারতা নেই বলে বেড়াচ্ছ, কাজে দেখাও না যে ঠিক আছে বাকি দল তোমরা লড়ো, 200টা আসনে আমাকে 300টা ছেড়ে দাও, ওখান থেকে আমি 200টা তুলে আনছি, তোমরা সব মিলিয়ে আর 70-80টা তুলে আনো, দেখে নেবো। এটাই তো হওয়া উচিত ছিল, যে টোটাল 543টা আসনের লড়াই হবে, 250টা আসন আঞ্চলিক দলকে দিয়ে দাও, আমাকে 300টা ছাড়ো। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাই বলেছিল, 300টায় লড়ে ও যদি ওখান থেকে 200 কি 250 তুলে নিয়ে আসতে পারে, বাকি দলগুলো মাত্র 100টার মতন আসন নিয়ে আসলেই তো হয়ে যেত। তো কংগ্রেস কেন এই বব্বরসের ডারতা নেই তো ভূত হয়ে গেছে ভয়ে, ডুবছে ইন্ডিয়া জোট কংগ্রেসের ভয়ের কারণে। কংগ্রেস যদি বলে ভারতবর্ষে 543টা আসন, বিরোধীরা নাও তোমরা 200-250, আমাকে 300 কি 250 ছেড়ে দাও, আমি 200+ তুলে দিচ্ছি, বাকি দেখবেন আপনি উঠে যাবে ওই জোয়ারে। কিন্তু সেই জোয়ারটাই তো কংগ্রেস দেখাতে পারছে না, যে আমি এবারে 200-250 কি 300 আসন জিতবই, 1:1 ফাইট করবো বিজেপির সঙ্গে। তৃণমূল কংগ্রেস সাহস দেখাচ্ছে, বিএসপি 13% দল, সে বলছে আমি একলা লড়বো, সেখানে এসপি বলছে, আরজেডি বলছে, জেডিইউ বলছে, আপ বলছে আমরা একা লড়ে ফাটিয়ে দেবো পাঞ্জাবে, দিল্লিতে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলছে ফাটিয়ে দেবো। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই যে জায়গাগুলো, সেখানে কংগ্রেস কেন বলতে পারছে না কর্ণাটক, তামিলনাড়ু আমি একা ফাটিয়ে দেবো? যদি ও ফাটিয়ে দিতে পারে কংগ্রেস, তাহলে বাকি আঞ্চলিক দলগুলো ফাটিয়ে দেবে। জয়দেব যেমনটা বলছেন, আরেকটা কথা বলে দিই লাস্ট আপনার প্রশ্নের উত্তরে, বিজেপির খেলাটা সবসময় হয় ওই কেন্দ্রে শাসক দল যে প্রার্থী দেয় তার জাত পাত, যদি ফিল্ম আর্টিস্ট দেয় ফিল্ম আর্টিস্টের এগেনস্টে ফিল্ম আর্টিস্ট
নামবে, সংখ্যালঘু প্রার্থী দিলে সংখ্যালঘু প্রার্থী নামাবে, এবং তার জাতপাতের ইকুয়েশনটাকে মাথায় রেখে প্রার্থীটা গোঁজে। অতএব সেই জন্য ওরা সবার পিছনে পিছনে যায়। আমরা কর্ণাটকেও দেখেছি, ইভেন এবারে তেলেঙ্গানাতেও দেখলাম যে প্রত্যেকবার যখন কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তার মধ্যে থেকে ছেঁটে নিয়ে তার থেকে বেশি বেশি দেবো বলে বাকি জায়গায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল। কংগ্রেসের পরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কংগ্রেসের থেকে বেশি দেবের প্রমিস করে ভোট জিতে বেরিয়ে গেল। তার মানে জয়দেব তো ওদের বলছেন, strategy তার তো মানে ভালো, জয়দেব টুকে বলছেন, pass করা। জয়দেব টুকে বলছেন, pass করবে। আমি জয়দেবের কথা থেকে একটি অংশকে একটুখানি তুলে নিলাম, সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেস না, একেবারে জাতীয় কংগ্রেসের কথাই বলেছেন। জাতীয় কংগ্রেস ভয় পাচ্ছে, জাতীয় কংগ্রেস তাদের নিজেদের কলারটা তুলে ধরতে পারছে না। গোটা ভারতবর্ষে তারা 300 আসনে যদি লড়াই করতো আঞ্চলিক দলগুলো, তাহলে বাকি আসন তুলে 272-এর মধ্যে 272 পেরিয়ে যেতে পারতো, এরকম একটা স্ট্র্যাটেজির কথা বলছেন জয়দেব। সেই জায়গা থেকে আমার অরিন্দমের কাছে প্রশ্ন থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে রঞ্জনের কাছেও একটা প্রশ্ন ইতিমধ্যেই রেখে দিলাম। সেটা হচ্ছে যে একদিকে ভয় পাচ্ছে কংগ্রেস, অন্যদিকে ভয় পাচ্ছে বিজেপিও, মানে ভয় পায় সেরকমটাই ইঙ্গিত করলেন জয়দেব। আর ভয়ের কারণেই আগে অন্যরা ইশতেহার প্রকাশ করুক, তারপরে আমরা ইশতেহার প্রকাশ করব, আগে অন্যরা প্রার্থী তালিকা, তারপর আমরা, এইরকম একটা জায়গা, স্ট্র্যাটেজির কোথাও অভাব রয়েছে, সেই ইঙ্গিতটি করলেন জয়দেব। আমি প্রথমে যাব অরিন্দমের কাছে, তারপরে আসবো রঞ্জনের কাছে। খুব সংক্ষেপে 1 মিনিট, অরিন্দম। দেখুন, ভয় যদি পাওয়ারই হতো তাহলে আমরা মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণই করতাম। ভয়টা পাইনি বলেই আত্মসমর্পণ করিনি। দেখুন, রাজনীতিতে ইলেকটোরাল জায়গাটা অনেক পরে, তার অনেক আগে ইস্যু। রাহুল গান্ধী যেটা বারবার করে বলছেন, আমরা ইস্যু ছেড়ে বেরোবো না, আমরা ইস্যুর কাছে মাথা নোয়াবো না। সেটা এজেন্সি লাগিয়ে হোক বা যেভাবেই হোক, আমাদেরকে যদি নত করানোর চেষ্টা করা হয় সেটা আমরা করব না। সেই একই জিনিস মমতা ব্যানার্জির ক্ষেত্রেও প্রযোজ্য। মমতা ব্যানার্জি দেখুন, ইলেকটোরাল জায়গা থেকেই ধরুন, যদি পঞ্চায়েত ভোটের আগে জাতীয় কংগ্রেসের কর্মীদের খুন করার চেষ্টা করা হয়েছে, খুন করা হয়েছে, সেই জায়গায় আমরা ভয় পাইনি, আমরা লড়াই করেছি। জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতাকে বিভিন্ন সময় ওই গাঁজা কেস ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত কিছু দিয়ে আটক করে রাখা হয়েছে, দিনের পর দিন তারা জেল খেটেছে, আমরা মাথা নোয়াইনি। সেই কথাটাই রাহুল গান্ধী বলছেন। রাহুল গান্ধী বারবার করে বলেছেন, যারা ভয় পান তারা চলে যান, যারা লড়তে ভয় পাবেন না তারা থেকে যান। আর এই লড়াইটা কেবল ইলেকশনে লড়া নয়, এই লড়াইটা ইস্যু নিয়ে লড়াই, আর আমরা এই ইস্যুতে রাইট, ইস্যুতেই থাকতে চান। ইলেকশনে না, ইলেকশনে কি রেজাল্ট হলো, তার মানে ইলেকশনে কি রেজাল্ট হলো সেটা নিয়ে আপনারা চিন্তিত নন, ইস্যু নিয়ে আপনারা চিন্তিত, ইস্যু নিয়ে চিন্তিত, ইলেকশন নিয়ে চিন্তিত নন। রঞ্জন কি বলছেন? রঞ্জন, আপনাদের সিট দাঁড়া সোজা আছে তো? 1 মিনিট আনইন্টারাপ্টেড আপনার, রঞ্জন। হ্যাঁ, ভয় তো ভারতীয় জনতা পার্টি কাউকেই পায় না, কারণ ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক লড়াইয়ে রয়েছে, সে ভারতীয় জনসংঘ থেকে রয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি হওয়ার পর আরো মোমেন্টাম আমাদের বেড়েছে, রাজনৈতিক মোমেন্টাম বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2019 সালে 42টা আসনে জয়যুক্ত হওয়ার কথা বলছিল, 5 বছর বাদ সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং এ যেতে হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীকে স্পেসিফাই করবার জন্য শুধুমাত্র মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর 2টো সিট ছেড়ে দিয়ে বাকি সিটে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস একত্রে লড়াই করতে চাইছে। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কাকে ভয় পাচ্ছে, কংগ্রেস সিপিএম কাকে ভয় পাচ্ছে? পিকচার ক্লিয়ার, ভারতীয় জনতা পার্টিকে ভয়। 2019 সালে বলেছিল বিজেপি কে ফিনিশ করবে, 2019 সালে বিজেপির সঙ্গে লড়াই পেরে উঠলো না। নেত্রী আজকে আসন সমঝোতায় যাচ্ছে, ইন্ডিয়া জোটে যাচ্ছে, এবং ইন্ডিয়া জোটে পাটনায় মিটিং হচ্ছে, দিল্লিতে মিটিং হচ্ছে। মিটিং হওয়ার পর ঠিক ইলেকশন আসার 2 মাস আগে বলছে আমায় ওই সমস্ত জোটে প্রায়োরিটি দেওয়া হয়নি, সিপিএম কে নিয়ে বেশি মাখামাখি করা হচ্ছিল, সুতরাং আমি 42টা আসনে 42টাই প্রার্থী দেবো। সুতরাং স্ট্যান্ড ক্লিয়ার, ভয় পাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস, ভয় পাচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। জয়দেব কি বলছেন? 1 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, তৃণমূল কংগ্রেস ভয় পেলে তারা বামফ্রন্টের ওপরে বা কংগ্রেসের ওপরে ভরসা করতো। আর ভয়ের প্রশ্ন আসে কোথায়? 2021-এ আপকি বার 200 পার গলার শিরা ফুলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছিল।
77-এ প্যাকেট করে দিয়েছে, এখন 77টাও নেই, বোধ হয় 70টা হয়ে গেছে। তো যে দল এবারও আপনিবার 35 200 বলেছেন, পার বলে 35। 77-এ প্যাকেট হয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, চিফ ইলেকশন কমিশনের নিগরানিতে ভোট হয়, এবং যেখানে লোডশেডিং করে ভোট করতে হয়, সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় করবে কোন ইঙ্গিতে? যেখানে তৃণমূলের ছাড় নেতারাই তো বিজেপি চালাচ্ছে। আজকে আজকে বিজেপির নেতা কোথায়? দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার পিছনের সারিতে। তৃণমূলের যত ছাড় নেতা তারাই আজকে দপদপা করছে বিজেপিতে। বিজেপির আসন অলংকৃত করছে কারা? তারা সবই তো তৃণমূলের। তৃণমূল ভাড়ায় দিক বা টালিয়ে দিক, তাদের নিয়েই দোলে খেলাচ্ছে বিজেপি, আর বিজেপি ভাবছে তৃণমূল তাদের ভয় পাচ্ছে। তৃণমূল আগের বারে 77-এ প্যাকেট করে 213 করেছে, এবারে 42-এ খাতা খুলতে দেবে কিনা দেখে নেবে। 35টা আসন করতে হবে, মানে করবেন তারা বলে দিয়েছেন। অমিত শাহ খাতা খুলতে রাজ্যে এসে, পারবে না আর রাজ্যে আবার 35টা আসছেন আসন। অমিত শাহ, আবার আসছেন রাজ্যে অমিত শাহ। প্রশ্ন কিন্তু রয়েই গেল। সেই প্রশ্ন, যে প্রশ্নগুলো রয়ে গেল, একটা হচ্ছে মানে জোটের কমন এজেন্ডা, সেই বিষয়টা সামনে আসেনি। এই মুহূর্তে তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগী দলগুলির, অর্থাৎ এনডিএ জোটের একটা নিজস্ব এজেন্ডা রয়েছে, এবং সেই এজেন্ডাকে সামনে রেখে তারা এগিয়ে চলেছেন। কিন্তু উল্টো দিকে যে বিরোধী জোটটি, সেই বিরোধী জোটের মধ্যে এখনো জটিলতা এবং কমন এজেন্ডা না থাকা, আসন সমঝোতা না হওয়া, এবং এ দল থেকে উদলের প্রতি কটুবাক্য, উদল থেকে এ দলের প্রতি কটুবাক্য, এই যে দোলাচল, এই দোলাচলের ঠিক কি প্রভাব পড়বে সেটাই আমি লাস্ট 1 মিনিটে জানতে চাইবো ডক্টর সুকান্ত ঘোষের কাছে। ডক্টর ঘোষ, 1 মিনিট। শান্তমদা, রাজনীতির বোধহয় এটা খুব মজার জায়গাগুলো, যে খুব এই মজার। যে তুমি দেখছো, দেখো এটা তো লোকসভা নির্বাচনের নিরিখে যদি বিচার করো, বেসিক্যালি কিন্তু বিজেপিও খুব একটা ভালো জায়গায় পশ্চিমবঙ্গে নেই। কিন্তু যদি তুমি ভারতবর্ষে দেখো, রাম মন্দিরকে সামনে রেখে একটা ললিপপ ঝুলিয়ে দিয়েছে, এখন মোটামুটি কিন্তু এই নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। এটা কিন্তু একদম দৃঢ় বিশ্বাস সকলের কাছে, কারণ রাম মন্দির বেশ কারিজমা করে যাবে আমার মনে হচ্ছে। এবার দ্বিতীয় ঘটনা, যেটা কংগ্রেসের অবস্থাটা, কংগ্রেস হচ্ছে যে ইস্যু ভিত্তিক, যেটা অরিন্দম বাবু বলছিলেন, এই ইস্যু নিয়ে কিন্তু ব্যালট বক্সে কিন্তু বা ইভিএম এ ভোট পড়বে না। ইস্যু কিন্তু মানুষ বুঝতে, যেমন রাহুল গান্ধীর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে রাজনৈতিক পরিপক্কতা অর্জনে আরো কয়েক ক্রোশ আরো দৌড়তে হবে রাহুল গান্ধীকে। এর জন্য কংগ্রেসের কিন্তু অসুবিধা হচ্ছে হাইকমান্ড আর প্রাদেশিক নেতৃত্ব দুটোর মধ্যে কিন্তু সমঝোতা প্রয়োজন, কোঅর্ডিনেশন প্রয়োজন। আর ইন্ডিয়া জোটের কিন্তু অথই জলে এই কারণে, কারণ ওই যে আবার বলছি, যে জোট বহুদিন আগে থেকে একটা ভাবছিল অনেক কিছু করবে, কোথাও গিয়ে কিন্তু ব্যাকফুটে কিন্তু ইন্ডিয়া জোট। আমার মনে হয় না ইন্ডিয়া জোট খুব বেশি ফলপ্রসূ হবে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু মোটামুটি 22টা না পেলেও, আমি প্রেডিকশন করব না, শান্তনুদা আমাকে আবার জ্যোতিষী বলো না, আমার মনে হয় কিছুটা কম সিট পেতে পারে। ওই সিটগুলো হয়তো বিজেপি পেতে পারে, কিন্তু কংগ্রেসের কিন্তু খুব ভালো জায়গা নেই। বেশ, সব আলোচনার শেষে মোটামুটিভাবে আমার হাতে থাকে একটা পেন্সিল, সেরকমটাই আজকেও হয়েছে। সেই পেন্সিলটা কতদিন পর্যন্ত আমাকে হাতে ধরে রাখতে হয়, কবে সবকিছু পরিষ্কার হয়ে যায় দিনের আলোর মতো, তার জন্য অপেক্ষা করব। আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ডক্টর সুকান্ত ঘোষ, অনেক ধন্যবাদ জয়দেব খড়, অনেক ধন্যবাদ রঞ্জন বিশ্বাস, এবং অনেক ধন্যবাদ অরিন্দম গোস্বামীকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এরকমটাই, যে কালকে যে প্রশ্নটা রেখে শেষ করেছিলাম, আজকেও সেই প্রশ্নটা রেখেই শেষ করতে হচ্ছে, যে তাহলে কি এবারের লোকসভা নির্বাচনে, 2024-এর লোকসভা নির্বাচনের লড়াই এবং তার পূর্ববর্তী যে পরিস্থিতি, দীর্ঘ একটা লম্বা সময় ধরে, প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে এই জোটের কথা নিয়ে আলোচনা হচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি নিজেদের ঘর গুছিয়ে যাচ্ছে। এই জোটকে কিভাবে কমব্যাট করা যায় সেই বিষয়টা যতই বলা হোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের তরফ থেকে যে আমরা উনিয়ে ভাবিত নই, কিন্তু সেই নিয়ে তারা অঙ্ক কষছেন। স্ট্র্যাটেজিস্টরা নিজেদের মধ্যে অঙ্ক কষে তাদের নিজেদের পথটা ঠিক কী হবে সেই নিয়ে তারা আলোচনা করছেন। কিন্তু এই বিষয়টার পরে যে জটিল পরিস্থিতিটা এই মুহূর্তে দাঁড়িয়েছে জোটের মধ্যে, সেই জটিল পরিস্থিতিটা সত্যি এরকমটা যে হবে সেরকমটা বোধহয় আগের থেকে রাজনীতির কারবারিরা আন্দাজ করতে পেরেছিলেন। আর সেই কারণেই আমাদের বিভিন্ন আলোচনায় বিভিন্ন রকম মতামত উঠে এসেছে, বিভিন্ন নেতৃত্বের কাছ থেকেও বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, এবং এখনও উঠে আসছে। আমি জানি না অদূর ভবিষ্যতে যখন ভোট এসে যাবে তখনও হয়তো এই আলোচনা এমনিভাবেই চলতে থাকবে। কিন্তু ভোটটা তাহলে কিভাবে হবে 2024-এর? বিজেপি এবং তার সহযোগী দলগুলি একদিকে, কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি যদি তখনও কেউ থেকে থাকে তাহলে একদিকে, আর অন্যদিকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দলগুলি যাদের প্রচুর ক্ষমতা। এই ত্রিমুখী লড়াই হবে।
আর সেই ত্রিমুখী লড়াইতে কি অ্যাডভান্টেজ হবে ভারতীয় জনতা পার্টির? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে সবার মুখে মুখে। সব রাজনৈতিক দলের একেবারে গ্রাসরুট লেভেলের যে কর্মী সমর্থকরা যারা ভোট দিয়ে জেতান তাদের দলকে, তাদেরও কিন্তু এটাই প্রশ্ন। আর আপনাদের প্রশ্নই উঠে আসবে আমার মুখে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।